এখন আমরা ঢাকা বোর্ড 2025-এর কোশ্চেনটা সলভ করব। ক্ষতে কি বলছে, মুক্তিবেগ বস্তুর ভরের উপর নির্ভরশীল নয়, ব্যাখ্যা করো। মহাকর্ষীয় ধ্রুবক ক্যাপিটাল জি, পৃথিবীর ভর এম, ব্যাসার্ধ আর, অভিকর্ষ ত্বরণ জি, বস্তুর ভর স্মল এম, বস্তুটির মুক্তিবেগের রাশিমালায় বিই, স্কেপ ভেলোসিটি ইকুয়াল টু √2 gm/r, অথবা লিখতে পারো 2gr। এখন দেখো মুক্তিবেগের সমীকরণে এই যে বস্তুর ভর স্মল এম, এটা কিন্তু নাই, আছে নাই, তো দেখা যাচ্ছে যে বস্তুর ভর এম অনুপস্থিত। সুতরাং বস্তু ছোট বড় ভারী হালকা যাই হোক না কেন, তাকে পৃথিবীর আকর্ষণ কাটিয়ে মহাশূন্য চিরকালের জন্য চলে যেতে হলে একই বেগ দিতে হবে, অর্থাৎ মুক্তিবেগ বস্তুর ভরের উপর নির্ভরশীল নয়। এখন দেখো গতে কি বলছে, কৃত্রিম উপগ্রহের আবর্তনকাল নির্ণয় করো। তাহলে কৃত্রিম উপগ্রহের আবর্তনকালের সূত্র আমরা জানি, টি ইকুয়াল টু 2π√r+h হোল কিউব বাই gm। তাহলে আমরা লিখতে পারি 2π√r। আর পৃথিবীর ব্যাসার্ধ, এই দেখো পৃথিবীর ব্যাসার্ধ কত দেওয়া আছে, 6.4 × 10⁶। তাহলে লিখবো 6.4 × 10⁶ প্লাস পৃথিবী পৃষ্ঠ থেকে কত উচ্চতায়, দেখো ভূপৃষ্ঠ থেকে 1200 কিলোমিটার উচ্চতায়। তাহলে এইচ এর মান হচ্ছে 1200 কিলোমিটার, মিটার নিলে 10⁻³ ব্র্যাকেট ওই যে কিউব দিয়ে দিলাম। আর নিচে আমাদের কি আছে, মহাকর্ষীয় ধ্রুবক, এই যে জি এর মান দেওয়া আছে 6.673 × 10⁻11 ইন্টু পৃথিবীর ভর দেখো দেওয়া আছে 6 × 10⁻24 কেজি। তাহলে লিখবো 6 × 10⁻24। তাহলে এটাকে ক্যালকুলেটর করলে কত আসে, 6579.08 সেকেন্ড। আর এটাকে যদি আমরা ঘন্টায় নিতে যাই তাহলে 36 দিয়ে ভাগ করে দাও, তাহলে কত হয়, 1.83 আওয়ার। এটা হলো আমাদের গয়ের অ্যান্সার। ঘতে কি ব্যবস্থা গ্রহণ করলে কৃত্রিম উপগ্রহটি মহাশূন্যে হারিয়ে যাবে, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তাহলে আমাদের এখানে যে এই যে পৃথিবী আমাদের, হ্যাঁ, এই পৃথিবীর ব্যাসার্ধ আর পৃথিবীর পৃষ্ঠ থেকে এই উচ্চতায় একটা স্যাটেলাইট কৃত্রিম উপগ্রহ, এটা কত বি ব্যাগে ঘুরতেছে। তাহলে বি ব্যাগে যদি ঘুরে তাহলে তো সে এই বি ব্যাগ নিয়ে সে পৃথিবীর চারদিকে ঘুরছে। তাহলে পৃথিবী থেকে তাকে হারিয়ে যেতে হয়, মহাশূন্যে বিলীন হয়ে যেতে হয়, পৃথিবীর মায়া থেকে মুক্ত হইতে হয়, তাহলে মুক্তিবেগের প্রয়োজন। তাহলে এই স্যাটেলাইটটা এই মুহূর্তে যেই ব্যাগ নিয়ে ঘুরতেছে, এই ব্যাগটা যদি মুক্তিবেগের সমান হয় তাহলে কেবল সে কি কৃত্রিম উপগ্রহটি মহাশূন্যে হারিয়ে যাবে। তাহলে আমরা প্রথমে কি করব, ইন দ্য মোমেন্ট এই কৃত্রিম উপগ্রহটির ব্যাগ নির্ণয় করব, তারপর আবার এই কৃত্রিম উপগ্রহটির মুক্তিবেগ নির্ণয় করব। এই ব্যাগটা যদি মুক্তিবেগের সমান হয় তাহলে হারিয়ে যাবে, আর যদি সমান না হয় তাহলে হারিয়ে যাবে না। আমরা জানি কৃত্রিম উপগ্রহের ব্যাগ বি ইকুয়াল টু √gm/r+h। এখন আমরা মান বসায় দিব। জি এর মান তো সবাই জানি কত, 6.673 × 10⁻11। আর পৃথিবীর ভর তাও আমাদের জানা আছে 6 × 10⁻24। আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, পৃথিবীর ব্যাসার্ধ কত দেওয়া আছে 6.4 × 10⁻6 প্লাস এইচ। কৃত্রিম উপগ্রহটা কত উচ্চতায় ছিল, 1200 কিলোমিটার, তাহলে 1200 × 10⁻³ সুতরাং কৃত্রিম উপগ্রহটার ব্যাগ কত পেলাম আমরা ক্যালকুলেটরের মাধ্যমে, 7258.21 মিটার পার সেকেন্ড। আমরা জানি মুক্তিবেগ বিই ইকুয়াল টু √2gm/r+h। 2 জি এর মান তো জানি 6.673 × 10⁻11, আর এম এর মানও জানি 6 × 10⁻24। আর পৃথিবীর ব্যাসার্ধ 6.4 × 10⁻6 প্লাস এইচ 1200 কিলোমিটার, মানে 1200 × 10⁻3। তাহলে ক্যালকুলেটারে চাপ দিলে কত আসে এর মান, 10264.66 মিটার পার সেকেন্ড। অতএব কৃত্রিম উপগ্রহের বেগ 10,264
64.66 বিয়োগ স্যাটেলাইটের যে ব্যাগটা ছিল 7258.21 বিয়োগ করলে কত আসে 3006.45 মিটার পার সেকেন্ড। অতএব কৃত্রিম উপগ্রহের বেগ এত বাড়ালে তা মুক্তি বেগ প্রাপ্ত হবে এবং পৃথিবী থেকে মহাশূন্যে হারিয়ে যাবে। অ্যান্সার। গতে কি বলছে, কৃত্রিম উপগ্রহের আবর্তনকাল নির্ণয় করো। এটা আমাদের পৃথিবীর ব্যাসার্ধ কত আর পৃথিবীর পৃষ্ঠ থেকে এই উচ্চতায় যে একটা কৃত্রিম উপগ্রহ ঘুরতেছে, এই কৃত্রিম উপগ্রহের পর্যায়কাল বা আবর্তনকাল গতে নির্ণয় করতে বলছে। হোয়াট? তাহলে আমরা কি জানি, T√2² আর প্লাস এস হোল কিউব বাই জিএম। এখন দেখো পৃথিবীর পৃষ্ঠতে 1200 কিলোমিটার উচ্চতায়, এই দেখো এইচ এর মান 1200 কিলোমিটার, মানে কত 10⁻³ আমরা মিটার নিয়ে গেলাম। আর পৃথিবীর ব্যাসার্ধ আর, এই যে আর এর মান এখানে দেওয়া আছে, দেখছো পৃথিবীর ব্যাসার্ধ আর = 6.4 10⁻⁶। আমরা মান বসে দিলাম। আর মহাকর্ষ দ্রব্যকের মান এটাও দেওয়া আছে, এই যে G = মহাকর্ষ দ্রব্যকের মান বসে দিলাম। আর পৃথিবীর ভর, এই যে ক্যাপিটাল M, এটার মান কত দেওয়া আছে 6 × 10⁻24। তাহলে রেজাল্টটা আসলো 6579.08 সেকেন্ড। আর যদি 36 দিয়ে ভাগ দাও তাহলে ঘন্টা নিলে 1.83 আওয়ার। এটা অ্যান্সার। এবার ঘতে কি বলছে, কি ব্যবস্থা গ্রহণ করলে কৃত্রিম উপগ্রহটি মহাশূন্যে হারিয়ে যাবে, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তাহলে এই যে কৃত্রিম উপগ্রহটা ঘুরতেছে তার একটা বেগ আছে, এই বেগ নিয়ে সে ঘুরতেছে। আর আমরা জানি কোনো একটা স্যাটেলাইট অর্থাৎ কৃত্রিম উপগ্রহ যদি মহাশূন্যে হারিয়ে যাইতে হয় তাহলে কী করতে হয়, তাকে মুক্তিবেগে নিক্ষেপ করতে হয়। তাহলে আমরা দেখব এই উপগ্রহের বেগটা কৃত্রিম উপগ্রহের সমান কিনা, না হলে কতটুকু বাড়াইলে বা কমাইলে কি মহাশূন্যে হারিয়ে যাবে। তাহলে প্রথমে কৃত্রিম উপগ্রহের বেগের সূত্র B = √GM/r + s, সমস্ত মান বসিয়ে দিলাম। দেখলাম যে কৃত্রিম উপগ্রহের বেগ আসছে 7258.21 মিটার পার সেকেন্ড। আর আমরা জানি মুক্তি বেগ স্কেপ ভেলোসিটি সূত্র কি √2GM/r + s, সমস্ত মান বসিয়ে দিলাম। বেগের মানটা অনেক বেশি আসছে 10,264.66 মিটার পার সেকেন্ড। অতএব কৃত্রিম উপগ্রহের বেগ, এই যে মুক্তি বেগ থেকে বিয়োগ করে দিছি কোনটা, তার যে নর্মাল বেগ, কৃত্রিম উপগ্রহের বেগ বিয়োগ করে দেখলাম যেহেতু মুক্তিবেগ অনেক বেশি আর নর্মালি বেগ ছিল এত, তাহলে মাইনাস করলে কত হয় 3006.45 মিটার পার সেকেন্ড বাড়ালে তা মুক্তিবেগ প্রাপ্ত হবে এবং পৃথিবীর থেকে মহাশূন্যে হারিয়ে যাবে। ঢাকা বোর্ড 2025-এ খতে কি আসছিল দেখো, মেরু অঞ্চলে জি এর মান বিষুবীয় অঞ্চল থেকে ভিন্ন হয় কেন, ব্যাখ্যা করো। পৃথিবী তো কমলা লেবু বা আপেলের মতো মেরু অঞ্চলে চাপা থাকে আর বিষুবীয় অঞ্চলে একটু মোটা থাকে। তাহলে পৃথিবীটা কি পূর্ব থেকে পশ্চিম দিকে এইভাবে ঘুরছে। তাহলে এইখানে যে বস্তুটা থাকবো পুরো পৃথিবী অনেকটুকু জায়গা ঘুরতে হবে, এখানে থাকলে আরও কম ঘুরতে হবে। আর এখানে যে থাকবে তাকে ঘুরতেই হবে না। তাইলে মেরু অঞ্চলে কৌণিক বেগ ওমেগার মান 0, আর এখানে থাকলে অনেক ঘুরতে হয়। তাহলে এখানে কৌণিক বেগ কি সর্বোচ্চ। এবার খেয়াল করো, পৃথিবীর কেন্দ্র থেকে বিষুবীয় অঞ্চলের দূরত্ব অনেক বেশি, মানে এখানে ব্যাসার্ধটা বড় আর এখানে দেখো ব্যাসার্ধটা তুলনামূলক কি ছোট। এইখানে বিষুবীয় অঞ্চলে অক্ষাংশের কোণ যেটা আমরা ল্যামডা ধরি, ল্যামডার মানে এখানে কত 0, এইখান থেকে যাইতে 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 যদি মেরু অঞ্চলে চলে যায় এখানে ল্যামডার মান কত 90 ডিগ্রি। আমরা জানি পৃথিবী নিজ অক্ষে ঘূর্ণন আহ্নিক গতির ফলে জি এর মানের যে পরিবর্তন G' = G, এই G হচ্ছে অরিজিনাল, যদি পৃথিবী না ঘুরতো অরিজিনাল G হচ্ছে G, আর ঘোরার কারণে এই যে মাইনাস হয়ে যায় কতটুকু এদের দ্বারা, সেটি হচ্ছে G'। এখন খেয়াল করো মেরুতে ওমেগার মান কত, কৌণিক বেগ 0। এবার তুমি বলো কৌণিক বেগ যদি 0 হয় তাহলে এটা 0² মানে কি 0, 0 গুণ করলে পুরোটাই 0। তাহলে মেরুতে অভিকর্ষ ত্বরণের থেকে কিছুই বিয়োগ যাবে না, G - 0 মানে কি G থাকবে। এই জন্য মেরুতে G এর মান সবচেয়ে বেশি, মেরুতে G এর মান 9.83 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো মেরুতে ব্যাসার্ধটা ছোট, ব্যাসার্ধ ছোট মানে কি আর ছোট, আর ছোট বিদায় এটা ছোট মানে কম বিয়োগ যাইতেছে,
কম বিয়োগ যাইতেছে মানে কি জি এর থেকে কম কিছু বিয়োগ করলে কি এটা বড় হইতেছে, তার মানে সেই হিসেবে বোঝা যায় জি এর মান এখানে বেশি। আবার খেয়াল করো মেরুতে ল্যামডার মান কত 90 ডিগ্রি, তাহলে ল্যামডা যদি 90 ডিগ্রি হয় তাহলে তুমি বুঝো cos 90 মানে কি 0, 0 মানে কি পুরোটাই 0, মানে কিছুই মাইনাস হবে না, এই জন্য জি এর মান মেরুতে সবচেয়ে বেশি। এবার আসো বিষুবীয় অঞ্চলে। বিষুবীয় অঞ্চলে বিষুবীয় অঞ্চলে ওমেগার মান সর্বোচ্চ। খেয়াল করো ওমেগা কত সর্বোচ্চ। ওমেগা যদি সর্বোচ্চ হয় তার মানে জি মাইনাস সর্বোচ্চ বেশি জিনিস বিয়োগ যাচ্ছে, তাহলে যেতে বেশি জিনিস বিয়োগ করলে এটার মান কমে যায়। এই জন্য দেখো এখানে জি এর মান কত আসছে, এখানে হিসাব করে দেখা গেছে জি এর মান হলো 9.78 মিটার পার সেকেন্ড স্কোয়ার, কম তাই না? আবার দেখো এখানে আর অনেক বড়, ব্যাসার্ধটা এখানে বেশি, তার মানে আর হয়েছে বড়। আর বড় মানে কি জি মাইনাস বড় বেশি জিনিস বিয়োগ যাইতেছে, এই কারণেও কমে যায়। আবার দেখো এখানে বিষুবীয় অঞ্চলে হ্যাঁ এই যে ল্যামডা অক্ষাংশের কোণ এর মান হচ্ছে কত 0 ডিগ্রি। আমরা জানি কি cos 0 ডিগ্রি মান সর্বোচ্চ 1, তার মানে কি জি মাইনাস সর্বোচ্চ বেশি জিনিস বিয়োগ যাচ্ছে, এই কারণে বিষুবীয় অঞ্চলে জি এর মান কম। অতএব আমরা বলতেই পারি মেরু অঞ্চলে জি এর মান বিষুবীয় অঞ্চল থেকে ভিন্ন হবে। এখন দেখো গতে কি বলছে এই বিন্দুতে বিভবের মান নির্ণয় করা, মানে এই বিন্দুতে বিভবের মান, তাই বিভবের মান ভি এ লিখি আমরা। দেখো বি বিন্দুতে একটা বস্তু আছে আবার সি বিন্দুতে একটা বস্তু আছে, তাহলে দুইটা বস্তুর জন্য বিভব নির্ণয় হবে। এই বি বিন্দুর বস্তুর জন্য একটি বিভব বি ভি প্লাস সি বিন্দুর বস্তুর জন্য আরেকটা বিভব ভি সি। এখন বিভবের সমীকরণ সবার জানা আছে, ভি কত মাইনাস জি এম, এই যে এম বি বাই আর দূরত্ব কত বি এ প্লাস আবার বিসি ইকুয়াল টু সেম হবে মাইনাস জি এম সি বাই দূরত্ব কত সি এ। এখন যদি আমরা মান বসে দিই তাহলে কি হয় মাইনাস বি এ কত দেখো বি এ বা এ বি সমান কত 15 আর মহাকর্ষীয় ধ্রুবক জি এর মান তো আমরা জানি 6.673 ইন্টু 10⁻⁻11 আর এম বি দেখো এই এম বির মান কত 60 প্লাস মাইনাসে মাইনাস সেম সি এ দেখো সি এ কত 15 আর মহাকর্ষীয় ধ্রুবকের মান তো জানি 6.673 10⁻⁻11 ইন্টু এম সি বিন্দুর ভর কত 70। এখন ক্যালকুলেটারে বসাইলে মান কত আসে 5.783 ইন্টু 10⁻⁻10 জুল পার কেজি, এটা হলো আমাদের অ্যান্সার। এখন ঘতে কি বলছে এ ও ডি বিন্দুর প্রাবল্যের মানের তুলনা করো, তাহলে এই বিন্দুতে প্রাবল্য নির্ণয় করতে হবে আবার ডি বিন্দুতে প্রাবল্য নির্ণয় করতে হবে। তাহলে আগে আমরা এই বিন্দুতে প্রাবল্য নির্ণয় করি, আর আমরা জানি প্রাবল্যের সূত্র কি বলে, যেখানে প্রাবল্য নির্ণয় করতে হয় সেখানে 1 কেজি ভরের একটা বস্তু রাখতে হয়। এবার তোমরাই বলো এখানে 60 কেজি এখানে 1 কেজি, দুইটা বস্তু পরস্পরকে মহাকর্ষ সূত্র অনুসারে আকর্ষণ করবে। কে কারে আকর্ষণ করে আমরা জানি 60 কেজি 1 কেজির আকর্ষণ করবে, অতএব এই ক্ষেত্রে প্রাবল্যটা হবে এই দিকে। দুইটা ভরের বস্তুর মধ্যে একটা যদি হয় 1 কেজি তো এই আকর্ষণ বলকে বলা হয় প্রাবল্য। তাই প্রাবল্যের ই দ্বারা প্রকাশ করে আমরা ইবি লিখতে পারি, তাহলে ইবি হচ্ছে এইদিকে খেয়াল করো। আবার সি বিন্দুতে 70 কেজি, এই যে 70 কেজি ভরের একটা বস্তু আছে আর এই বিন্দু কত 1 কেজি, তাহলে 70 আর 1-এর মধ্যে দুইজনে আকর্ষণ করবে, কার শক্তি বেশি, যেহেতু 70 বড় অতএব আকর্ষণ বলটা এই দিক হবে, অতএব সি বিন্দুর প্রাবল্য হবে এই দিকে। আমরা জানি প্রাবল্য ই বি ইকুয়াল টু কত জি এম, মানে বি বিন্দুর ভর বাই দূরত্ব কত এ বি স্কোয়ার। এখন আমরা মান বসাই দিব, মহাকর্ষীয় ধ্রুবক 6.673 ইন্টু 10⁻⁻11 আর বি বিন্দুর ভর হয়েছে 60 আর এ থেকে বি এর দূরত্ব কত 15 মানে 15 স্কোয়ার। তাহলে কি পেলাম 1.78 10⁻⁻11 নিউটন পার কেজি। অনুরূপভাবে সি বিন্দুর প্রাবল্য নির্ণয় করবো কীভাবে, জি এম বাই এসি স্কোয়ার। তাহলে সেম আমরা বসে দেব এসিও 15, জি এর মান 6.673 10⁻⁻11 ইন্টু এমসি সি বিন্দুর পর হচ্ছে 70 2.08 10⁻⁻11 নিউটন পার কেজি।
এখন এই বিন্দুতে প্রাবল্য কিন্তু দুইটা পাওয়া গেছে, একটা হচ্ছে ইবি, একটা ইসি। দেখো একটা এইদিকে আর একটা এইদিকে, আর যেহেতু সবগুলি বাহু সমান, এই দেখো 15, তাহলে একটা সমবাহু ত্রিভুজ, তাহলে ইবি আর ইসির মধ্যবর্তী কোণ কত? 60 ডিগ্রি। তাহলে এটারে পি ধরলে এটারে কিউ ধরলে লব্ধিটা কোথায় হবে? নিশ্চয়ই এদিকে হবে। লব্ধিটার সূত্র আমরা সবাই জানি, সামান্তরিকের সূত্র দিয়ে করে ফেলবো। তাহলে ই এ ইকুয়াল টু কি লিখবো? √ ইবি স্কোয়ার যোগ ইসি স্কোয়ার প্লাস 2 ইবি ইন্টু ইসি কস কত? 60 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি ই এ ইকুয়াল টু √ ইবি স্কোয়ার প্লাস ইসি স্কোয়ার 2 ইবি ইসি ইন্টু কস 60 ডিগ্রি। এখন আমরা মান বসাবো। ইবির মান কত? 1.78 ইন্টু 10⁻⁻11 স্কোয়ার প্লাস ইসির মান কত? 2.08 10⁻⁻11 স্কোয়ার প্লাস 2 ইন্টু ইবি 1.78 10⁻⁻11 ইন্টু 2.08 ইন্টু 10⁻⁻11 ইন্টু কস 60 ডিগ্রি। অর্থাৎ ক্যালকুলেটারে আমরা হিসাবটা পাই 3.35 ইন্টু 10⁻⁻11 নিউটন পার কেজি। আমরা কি করলাম? এই বিন্দুতে প্রাবল্য নির্ণয় করে ফেললাম। এখন আমরা ডি বিন্দুর প্রাবল্য নির্ণয় করবো। ডি বিন্দুতে প্রাবল্য, আর আমরা যদি যেখানে প্রাবল্য নির্ণয় করতে সেখানে 1 কেজি ভরের বস্তু রাখতে হয়। এখন তোমরাই বলো, এখানে 1 কেজি, এখানে 60 কেজি, তাহলে প্রাবল্যটা ডি বিন্দুর জন্য এই বি বিন্দুতে প্রাবল্য কোন দিকে হবে? বড়টাই তো 1 কেজিরে টানবে, এই 1 কেজি 60 কেজিরে টানলে এদিকে হবে প্রাবল্য। তাহলে এই ক্ষেত্রে ডি বিন্দুর বেলা এই বিটা কোন দিকে? খেয়াল করছো? ডি থেকে বি এর দিকে। আবার দেখো সি বিন্দুতে 70 কেজি, এখানে কত? 1 কেজি। তাহলে স্বাভাবিক কারণে 1 কেজির এই 70 কেজি টানবে এই দিকে, তাহলে ইসির দিক হলো এই দিকে। তাহলে বুঝতেই পারছো এখানে ইবি আর ইসি বের করার পরে দুইটা যেহেতু বিপরীত দিকে, দুইটা মাইনাস করলে ডি বিন্দুটা হয়ে যাবে। চলো আমরা ইবি আর ইসি বের করি। এখানে ডি বিন্দু হচ্ছে বিসি এর মধ্যবিন্দু, তাহলে আমি লিখতে পারি কি? ডিবি ইকুয়াল টু কত? ডিসি। ডিসি এই দুইটাই কেমন? বিসি এর অর্ধেক। বিসি কত? 15/2, তার মানে কত? 7.5 মিটার। এই ডি বিন্দুর বিপরীতের জন্য ইবির মান কত? ইবি ইকুয়াল টু আমরা জানি জিএম বাই ডিবি স্কোয়ার। ডিবি মানে হলো 7.5 স্কোয়ার, আর জি এর মান আমরা জানি 6.673 10⁻⁻11 এমবি। বি এর হচ্ছে 60। তো রেজাল্টটা কত আসে? 7.118 ইন্টু 10⁻⁻11 নিউটন পার কেজি। এবার খেয়াল করো সি বিন্দুর জন্য কত আসবে? জিএম বাই দূরত্ব স্কোয়ার মানে ডিসি স্কোয়ার। তাহলে 7.5 হোল স্কোয়ার ডিসি, আর জি এর মান তোমরা জানি 6.673 ইন্টু 10⁻⁻11 ইন্টু এমসি। এমসির মান কত? এই যে 70 ইকুয়াল টু কত হলো? 8.304 ইন্টু 10⁻⁻11 নিউটন পার কেজি। এখন দেখো ইবি যেই দিকে, ইসি তার বিপরীত দিকে, তাহলে লব্ধি প্রাবল্য ডি বিন্দুর জন্য বড়টা থেকে ছোট হবে, এটা বড়, তাহলে ইসি মাইনাস ইবি। এই দেখো ইসির মান কত? 8.304 ইন্টু 10⁻⁻11 মাইনাস ইবির মান হলো 7.118 ইন্টু 10⁻⁻11 ইকুয়াল টু 1.186 ইন্টু 10⁻⁻11 নিউটন পার কেজি। এখন ই এ ডিভাইডেড বাই ই ডি, ইডির মান কত? 1.186 ইন্টু 10⁻⁻11। ই এর মান হলো 3.35 ইন্টু 10⁻⁻11। এটার ভাগ দিলে কত আসে? 2.82। এখন আমরা আর গুণ করলে কি পাই? ই এ ইকুয়াল টু 2.82 ইন্টু ইডি। অতএব এ বিন্দুর মহাকর্ষীয় প্রাবল্য ডি বিন্দুর
মহাকর্ষীয় প্রাবল্যের 2.82 গুণ। অ্যান্সার রাজশাহী বোর্ড 2025। ক্ষতে কি আসছে? সূর্যের কাছাকাছি গেলে কোনো গ্রহের বেগ বাড়ে, ব্যাখ্যা করো। আমরা জানি প্রতিটা গ্রহ সূর্যকে ফোকাসে রেখে উপবৃত্তাকার পথে করে, তাহলে একটা উপবৃত্ত আর দুইটা ফোকাস থাকে, একটা ফোকাস। আমরা ধরে নিই সূর্যটা এখানে আছে, সান মানে সূর্য এখানে আছে, আর পৃথিবী নামক গ্রহটা ঘুরতেছে। পৃথিবী তো নাম, তাহলে পৃথিবী মানে আর্থ দিলাম। এই গ্রহটা এইভাবে ঘুরছে, সূর্যের চারদিকে এভাবে ঘুরছে। মনে করি এই গ্রহটা 2 মাসে এখান থেকে এখানে চলে আসছে। খেয়াল করো, 2 মাসে এখান থেকে এখানে চলে আসছে। তাহলে কেপলারের দ্বিতীয় সূত্র অনুসারে আমরা বলতে পারি গ্রহ এবং সূর্যের সংযোগ রেখা সমান সময়ে সমান ক্ষেত্রফল তৈরি করে। তার মানে 2 মাসে এখানে যে ক্ষেত্রফল তৈরি করবে, এই পৃথিবী ঘুরতে মনে করো কথার কথা এখানে চলে আসছে। খেয়াল করো, এখানেও 2 মাসে সেম ক্ষেত্রফল তৈরি করতে হবে। তাহলে দেখো এখানে ক্ষেত্রফলটা মোটামুটি অনেক বড় না, আর এখানে যদি সংযোগ করে দেই সেম যদি এটুকুই আসে, তাহলে যে ক্ষেত্রফলটা হবে, খেয়াল করো এটার যেটা ছোট হয়ে যায় না। কিন্তু কেপলারের সূত্র কি, এই ক্ষেত্রফল সেম থাকতে হবে। তাহলে বাধ্য হয়ে যায় পৃথিবীকে এখানে বেগ বাড়াইতে হবে। বেগ বাড়ায় মনে করো সে এখানে চলে আসছে 2 মাসে, তাহলে এইটুকু ক্ষেত্রফল এটা অনেক মোটা হয়ে গেল। তাহলে আমরা আশা করতে পারি যে এই ক্ষেত্রফল সেম। তার মানে কি হলো, ক্ষেত্রফল ঠিক রাখার জন্য সে দূরে থাকতে 2 মাসে যতটুকু দ্রুত অতিক্রম করছে, এর ফলে যে বেগ ছিল, কাছে আসার পরে ক্ষেত্রফল ঠিক রাখার জন্য তাকে অনেক দ্রুত অতিক্রম করতে হয়েছে। তার মানে অবশ্যই বেগটা এখানে বাড়াতে হবে, বেগ বাড়ে। আর এখানে গেলে বেগ কি কমে। অতএব আমরা বলতেই পারি সূর্যের কাছাকাছি গেলে কোনো গ্রহের বেগ বাড়ে। এখন আমরা উদ্দীপকটা পড়ব। একটি উপগ্রহ পৃথিবীর পৃষ্ঠ থেকে নির্দিষ্ট উচ্চতায়, তাহলে এই পৃথিবীর পৃষ্ঠ থেকে নির্দিষ্ট উচ্চতায় আছে, ধরে এইচ উচ্চতায় আছে, উচ্চতায় 3.08 কিলোমিটার পার সেকেন্ড বেগে পৃথিবীকে প্রদক্ষিণ করছে। তার মানে এটা আমাদের পৃথিবীর ব্যাসার্ধ কত, আর এটা একটা বেগ নিয়ে প্রদক্ষিণ করছে, যে বেগের মান কত 3.08 এত কি কিলোমিটার পার সেকেন্ড। মিটার নিয়ে গেলে 10⁻³ মিটার পার সেকেন্ড বেগে পৃথিবীকে প্রদক্ষিণ করছে। উপগ্রহটির উচ্চতা নির্ণয় করা, তার মানে এই উপগ্রহটি কত উচ্চতায় আছে সেটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা যদি ব্যাগ দেওয়া আছে, কৃত্রিম উপগ্রহের ব্যাগ ইকুয়াল টু আমরা কি জানি, v √gm/r+h। এবার আমরা বর্গ করে দিলে কি পাবো, v² gm/r+h। তাহলে আমরা লিখতে পারি r+h, এটা এই পাশে নিলে v² নিচে চলে যাবে, তাহলে gm/v²। তাহলে আমরা লিখতে পারি h gm/v² r। এখন আমরা মানগুলি বসে দিব। এই যে মহাকর্ষীয় ধ্রুবক জি এর মান দেওয়া আছে কত, 6.7 × 10⁻11 ইন্টু এই যে ক্যাপিটাল এম, পৃথিবীর ভর কত 6 × 10⁻24। আর দেখো ভি এর মান কত 3.08 × 10⁻³ মাইনাস পৃথিবীর ব্যাসার্ধ আর এর মান আমরা জানি কত 6400 কিলোমিটার, মিটার নিলে 10⁻³ ইকুয়াল টু 3.598 ইন্টু 10⁻7 এত মিটার উচ্চতার মান। এটা হলো আমাদের গয়ের অ্যান্সার। ঘতে বলছে উপগ্রহটি ভূস্থির কিনা গাণিতিকভাবে যাচাই করো। ভূস্থির হইতে হলে তার পর্যায়কাল বের করতে হবে। আমরা জানি পর্যায়কাল টি ইকুয়াল টু 2s/r+h³ ইকুয়াল টু 2s/√r এর মান কত 6400 পৃথিবীর ব্যাসার্ধ ইন্টু 10⁻³
3 প্লাস এইচের মান এই মাত্র পাইলাম আমরা গ থেকে নিয়ে নিব 3.598 ইন্টু 10⁻7, এটাকে করতে হবে হোল কিউব ডিভাইডেড বাই মহাকর্ষীয় ধ্রুবক 6.7 ইন্টু 10⁻11 আর পৃথিবীর ভর 6 ইন্টু 10⁻24। তাহলে টি এর মান কত পেলাম? 86458.82 সেকেন্ড। তাহলে কৃত্রিম উপগ্রহের পর্যায়কাল কত আসলো? 86,458 সেকেন্ড। এটা প্রায় 24 আওয়ার্স। আর আমরা জানি কৃত্রিম উপগ্রহের পর্যায়কাল কত? 24 ঘন্টা। অতএব উপগ্রহটি ভূস্থির। অ্যান্সার যশোর বোর্ড 2025। খ প্রশ্নটা হলো একটি গ্রহের মুক্তিবেগের ব্যাসার্ধের উপর নির্ভর করে, ব্যাখ্যা করো। উত্তর হলো আমরা জানি মুক্তিবেগ VE = √2 gm/r। 2g তো ধ্রুবক। এখন যদি গ্রহের ভর m ধ্রুবক থাকে তাহলে কি হয়? মুক্তিবেগ ব্যাসার্ধের বর্গমূলের ব্যস্তানুপাতিক। অর্থাৎ ভর ধ্রুবক থাকলে মুক্তিবেগ গ্রহের ব্যাসার্ধের বর্গমূলের ব্যস্তানুপাতিক, যার অর্থ ব্যাসার্ধ বাড়লে মুক্তিবেগ কমবে, ব্যাসার্ধ কমলে মুক্তিবেগ বাড়বে। দেখো এটাকে আরেকভাবে লেখা যায়। আমরা তো জানি V = √2 gm/r। এখন যদি বস্তুর ভরকে আমরা ধ্রুবক না রাখি তাহলে ভরকে যদি ভেঙে যাই তাহলে ভর = কত? আয়তন ইন্টু ঘনত্ব। এই দেখো 2g আর ভরকে লেখা যায় ρ/3πr³। এখন r দিয়ে r³ কাটলে r² থাকে। এখন এগুলি যা আছে সব রুটের ভিতরেই থাকুক। এই r² বের করলে r² রুটে কাটলে শুধু r। তাই আমরা লিখতে পারি কি? BE সমানুপাতিক r। উপরোক্ত গাণিতিক বিশ্লেষণ হতে দেখা যায় যে ব্যাসার্ধ পরিবর্তনের সাথে সাথে গ্রহের ভর পরিবর্তন না হলে মুক্তিবেগ গ্রহের ব্যাসার্ধের সমানুপাতিক। অর্থাৎ সেই ক্ষেত্রে গ্রহের ব্যাসার্ধ বাড়লে মুক্তিবেগ বাড়বে এবং ব্যাসার্ধ কমলে মুক্তিবেগ কমবে। অতএব এটি স্পষ্ট যে কোনো গ্রহের মুক্তিবেগ ওই গ্রহের ব্যাসার্ধের উপর নির্ভরশীল। গ প্রশ্নটি হলো সি বিন্দুতে মহাকর্ষীয় প্রাবল্যের মান নির্ণয় করো। সি বিন্দু দেখো, এই যে পৃথিবীর পৃষ্ঠ থেকে উপরে সি বিন্দুতে মহাকর্ষীয় প্রাবল্যের সূত্র আমরা কি জানি? EC = কি লেখা যায়? gm/r²। gm/r²। আর মানে কি? দূরত্ব কিন্তু এখানে, হ্যাঁ। আর সকল দূরত্ব মাপতে হয় পৃথিবীর কেন্দ্র থেকে। তাহলে সি বিন্দুতে প্রাবল্য নির্ণয় করতে হলে দূরত্ব নিতে হবে পৃথিবীর কেন্দ্র থেকে ও থেকে সি পর্যন্ত। তাহলে OC²। এখন খেয়াল করো, gm/ দূরত্ব স্কোয়ার তো আসলে কি? অভিকর্ষ ত্বরণ। তাহলে সি বিন্দুতে অভিকর্ষ ত্বরণ যা প্রাবল্য তা। এখন আমরা মান বসাই দিব। জি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক। এই দেখো মহাকর্ষীয় ধ্রুবকের মান কত? 6.67 ইন্টু 10⁻11 ইন্টু এই যে গ্রহের ভর m = কত? 6 ইন্টু 10⁻24, 6 ইন্টু 10⁻24। আর ওসির মান এখান থেকে বের করে নেওয়া যায় কিভাবে? আমরা ওসিকে লিখতে পারি OB প্লাস BC। OB প্লাস BC। হ্যাঁ, ওবিটা কি? ওবিটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। আবার এইভাবে লিখতে পারো, ওবিরে লিখতে পারো কি? OA প্লাস AB। OA প্লাস AB প্লাস BC। এই দেখো OA মানে কি? r/2, AB মানেও r/2, BC মানেও r/2। তাহলে প্রত্যেকটাই r/2 লিখে ফেলো। r/2 r/2 r/2। তাহলে কি দাঁড়ালো? 3 ইন্টু 1 2 3টা r/2। তাহলে 3 ইন্টু নিচে হলো 2 আর পৃথিবীর ব্যাসার্ধ এই যে এখানে দেওয়া আছে 6.4 ইন্টু 10⁻, কত? 6। 2 দিয়ে কাটলে কত হয়? 3 দুগুণে 6, 2 দুগুণে 4। তাহলে আমরা কি পেলাম? দেখো এই 3টা কিন্তু আবার গুণ হবে। তাহলে 3 3 9, 3 দুগুণে 6, 9.6 ইন্টু 10⁻6। ওসির মান পেলাম কত? এত মিটার। এই ওসির মানটা এখন এখানে বসে দিব 9.6 ইন্টু 10⁻6। আর যেহেতু স্কোয়ার আছে আমরা স্কোয়ার দিয়ে দেব। এটাকে ক্যালকুলেটর করে নিলে পাওয়া যায় 4.342। আর মহাকর্ষীয় প্রাবল্যের একক কি? নিউটন পার কেজি। এটা হলো আমাদের গয়ের অ্যান্সার।
এখন ঘ নম্বর প্রশ্নটা কি, বি ও সি বিন্দুতে 10 কেজি ভরের একটি বস্তুর ওজন কি সমান হবে? গাণিতিকভাবে ব্যাখ্যা করো। বি ও সি বিন্দুতে, এই দেখো বি বিন্দু, এই দেখো সি বিন্দু, তাহলে সি বিন্দুতে ওজন কি হবে? ডাব্লিউ সি ইকুয়াল টু কত? ডাব্লিউ ইকুয়াল টু এম জি, এম জি সি। এম এর মান কত? এই দেখো 10 কেজি, তার মানে 10। আর জিসি এর মান দেখো, এই যে সি বিন্দুতে প্রাবল্যতা অভিকর্ষ ত্বরণ তার, এই জিসির মান কত পেলাম আমরা? এই যে এখানে খেয়াল করে দেখে দেখে লিখে দাও, 4.342। তাহলে কত হলো জিনিসটা? 4342 এত নিউটন। এখন আসো বি বিন্দুতে ওজন, তাহলে বি বিন্দুতে ওজন কি হবে? ডাব্লিউ বি এম জিবি। এখন এম এর মান তো এম ই লিখবো, জিবি রে লেখা যায় কি? জিএম বাই আর স্কোয়ার, তার মানে কেন্দ্র থেকে দূরত্ব, তো তাহলে ও বি স্কোয়ার ইকুয়াল টু এম এর মান কত? 10, জি এর মান কত? এই যে খেয়াল করে, জি এর মান হলো 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার -11। আর এম এর মান তো দেওয়াই আছে, এই যে এখানে 6 ইন্টু 10 টু দি পাওয়ার 24, 6 ইন্টু 10 টু দি পাওয়ার 24 ডিভাইডেড বাই ও বি স্কোয়ার। ও বিটা খেয়াল করো, ও বি, ওইটা কি? গ্রহের ব্যাসার্ধ। তাহলে গ্রহের ব্যাসার্ধ এখানে দেওয়া আছে, খেয়াল করো, এই যে গ্রহের ব্যাসার্ধ আর ইকুয়াল টু কত? 6.4। তাহলে ও বিটা আমার কি? গ্রহের ব্যাসার্ধ, আর ব্যাসার্ধ দেওয়া আছে 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার কত? এই যে 6, যেহেতু স্কোয়ার আছে আমি স্কোয়ার দিয়ে দিব। এখন এটাকে ক্যালকুলেটরে করলে কত আসে? 9771 এত নিউটন। যেহেতু ডাব্লিউ বি আর এই যে দেখলাম ডাব্লিউ সি, যেহেতু ডাব্লিউ বির মান হচ্ছে 97.71 আর ডাব্লিউ সি এর মান দেখো কত? 4342। এই দুইটা কি কখনো সমান? এটা সমান হয় না, তাহলে দুইটা সমান নয়। অতএব বি ও সি বিন্দুতে ওজন সমান হবে না, সমান হবে না। এটা হলো আমাদের গয়ের অ্যান্সার। কুমিল্লা বোর্ড 2025 ক প্রশ্নটা কি? ভার কেন্দ্র কাকে বলে? এই জিনিসটা অনেকে বুঝে না, কি ভার কেন্দ্র। এই ভার মানে কি? ভার মানে হলো ওজন, মানে ডাব্লিউ মানে এমজি। তাহলে উত্তর কি হবে? কোনো বস্তুকে যেভাবে রাখা হোক না কেন, তার ওজন যে বিশেষ বিন্দুর মধ্য দিয়ে ক্রিয়া করে, ওই বিন্দুকে বস্তুর ভার কেন্দ্র বলে। খ প্রশ্নটা কি? পৃথিবী পৃষ্ঠ হতে নিক্ষিপ্ত সকল বস্তুর মুক্তিবেগ অভিন্ন, মানে একই হবে, ব্যাখ্যা করো। মুক্তিবেগের সমীকরণ আমরা কি জানি? ভিই ইকুয়াল টু √2gmr। জি মহাকর্ষীয় ধ্রুবক, এম পৃথিবীর ভর, আর পৃথিবীর ব্যাসার্ধ। এবং মুক্তিবেগের ভির আরেকটা সমীকরণ জানি, √2gr। মুক্তিবেগ কি? অভিকর্ষ ত্বরণ এবং ব্যাসার্ধের উপর ডিপেন্ড করে। তার মানে হলো মুক্তিবেগ বস্তুর ভরের উপর নির্ভর করে না। তাহলে আমরা কি বলতে পারি? এখানে বস্তুর ভর এবং ব্যাসার্ধ অনুপস্থিত, মানে এখানে কি? বস্তুটার ভর এবং বস্তুর ব্যাসার্ধ অনুপস্থিত। যে বস্তুর মুক্তিবেগ নির্ণয় করবে সে বস্তুর ভরও নাই, ব্যাসার্ধও নাই। সুতরাং বস্তু ছোট বড় ভারী হালকা যাই হোক না কেন, তাকে পৃথিবীর আকর্ষণ কাটিয়ে মহাশূন্যের চিরকালের জন্য চলে যেতে হলে একই বেগ দিতে হবে। তাই পৃথিবীর পৃষ্ঠ হতে নিক্ষিপ্ত সকল বস্তুর মুক্তিবেগ অভিন্ন হবে। এখন আমরা উদ্দীপকটা পড়ি। পৃথিবীর পৃষ্ঠ হইতে 700 কিলোমিটার উচ্চতায়, তাহলে এই যে পৃথিবী, এটা আমাদের পৃথিবী, হ্যাঁ, পৃথিবীর পৃষ্ঠ হইতে উচ্চতা কত? 700 কিলোমিটার। তাহলে এখানে লিখে দিতে পারো 700 কিলোমিটার মানে 10 টু দি পাওয়ার 3 মিটার। উচ্চতা একটি কৃত্রিম উপগ্রহ স্থাপন করা হলো। এই যে একটা কৃত্রিম উপগ্রহ আমরা স্থাপন করছি, যেটা পৃথিবীর চারদিকে এভাবে ঘুরবে। পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটার। পৃথিবীর ব্যাসার্ধ এই যে এটুকু, এটা আর 6400 কিলোমিটার, 10 টু দি পাওয়ার 3 মিটার। পৃথিবীর অভিকর্ষ ত্বরণ যে এর মান দেওয়া আছে। গতে কি বলছে? উদ্দীপকে উল্লিখিত উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান নির্ণয় করো। তার মানে পৃথিবীর পৃষ্ঠ থেকে যে উচ্চতায় কৃত্রিম উপগ্রহ আছে, এখানে জি এর মান হোয়াট। আর আমরা জানি পৃথিবীর পৃষ্ঠ থেকে যে কোনো উচ্চতায় জি এর মানের সূত্র কি? জি প্রাইম ইকুয়াল টু আর বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার ইন্টু জি। এখন আমরা মান বসিয়ে দিব।
আর এর মান কত 6400 ইন্টু 10⁻³ ডিভাইডেড আবার আর এর মান 6000, আর এর মান 6400 ইন্টু 10⁻³ প্লাস এইচ মানে কত 7700 ইন্টু 10⁻³ হোল স্কোয়ার, এই হোল স্কোয়ার ইন্টু জি। এ দেখো জি এর মান আছে 9.8। এখন এটাকে ক্যালকুলেটার হিসাব করলে কত আছে 7.96 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হলো আমাদের গয়ের অ্যান্সার। ঘতে কি বলছে, কি ব্যবস্থা গ্রহণ করলে উপগ্রহটি ভূস্থির উপগ্রহে পরিণত হবে, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আমরা জানি কি ভূস্থির উপগ্রহের পর্যায়কাল টি কত 24 আওয়ার্স, 24 ঘন্টা। এই 24 ঘন্টারে যদি আমি সেকেন্ডে নেই 3600 দ্বারা গুণ করব, এত সেকেন্ড হয়ে গেল। তাহলে দেখি এই 700 কিলোমিটার উচ্চতায় এটা কি ভূস্থির উপগ্রহ হবে, নাকি উচ্চতা বাড়াইতে হবে বা কমাইতে হবে? আমরা আগে এইচ এর মান নির্ণয় করে দেখি যে এই উচ্চতা আসলে এটা ভূস্থির উপগ্রহে পরিণত হবে কি না। আমরা উপগ্রহের উচ্চতাকে ধরি এইচ প্রাইম, যেটা ভূস্থির উপগ্রহ, সেই ভূস্থির উপগ্রহের উচ্চতা ধরলাম এইচ প্রাইম। এটা সূত্র আমরা সবাই জানি, gm t²/4 π² হোল টু দি পাওয়ার 1/3 মাইনাস আর। যেহেতু উদ্দীপকে জি এবং এম এর মান নাই, তাহলে আমরা এখান থেকে একটা ফর্মুলা ইউজ করবো কি, আমরা জানি জি ইজ ইকুয়াল টু gm/r²। সুতরাং gm ইকুয়াল টু gr²। তাহলে আমরা কি লিখতে পারি, এই যে gm এটাকে আমরা লিখতে পারি gr²। তাহলে লিখবো gr² t²/4 π² হোল টু দি পাওয়ার 1/3 মাইনাস আর। এখন আমরা মান বসে দিব। উদ্দীপকের জি এর মান কত ছিল 9.8, আর পৃথিবীর ব্যাসার্ধ কত ছিল 6400 ইন্টু 10⁻³ যেটি স্কোয়ার আছে আমরা এখানে স্কোয়ার দিয়ে দিব, ইন্টু টি এর মান এই দেখো এখানে আছে 24 ইন্টু 3600 এই স্কোয়ার, তাহলে স্কোয়ার দিয়ে দাও বাই 4 π², আর এর হোল পাওয়ার কত 1/3 দিয়ে দাও 1/3 মাইনাস আর। আর মানে 6400 ইন্টু 10⁻³ এখন ক্যালকুলেটারের করলে কত আসে 35.9399 ইন্টু 10⁻6 মিটার। এখন এটাকে আমরা কি লিখতে পারি 35939.9 ইন্টু 10⁻3 মিটার। 60 থেকে 3 নিয়ে 10 মিনিট আমরা 3 ঘর সামনে দিলাম, 35939.9 এত কিলোমিটার। সুতরাং উপগ্রহের উচ্চতা তার মানে 35,939.9 কিলোমিটার উচ্চতায় নিয়ে গেলে এটা ভূস্থির উপগ্রহ হবে। কিন্তু আমাদের উপগ্রহটা কত ছিল মাত্র 700 কিলোমিটার উচ্চতায়। তাহলে কতটুকু বাড়াইতে হবে উচ্চতা, আমরা বিয়োগ করি 35939,9 বিয়োগ 700 বিয়োগ হলো 35,239.9 কিলোমিটার। সুতরাং উপগ্রহের উচ্চতা এত কিলোমিটার বৃদ্ধি করলে এটি ভূস্থির উপগ্রহে পরিণত হবে। অ্যান্সার চট্টগ্রাম বোর্ড 2025। খ প্রশ্নটা কি, মহাকর্ষীয় বিভবের মান -6 জুল বলতে কি বোঝায়? তাহলে প্রথমে আমাকে বুঝতে হবে মহাকর্ষীয় বিভব কি। ধরি এটা একটা গ্রহ, এই গ্রহের চারপাশে একটা নির্দিষ্ট অঞ্চলব্যাপী অন্যান্য বস্তুকে সে আকর্ষণ করে। সর্বোচ্চ যে অঞ্চলব্যাপী তার আকর্ষণ বল বজায় থাকে তাকে বলে মহাকর্ষ ক্ষেত্র। আর এই ক্ষেত্রের বাইরের যে কোনো দূরত্বকে বলবো আমরা অসীম দূরত্ব। অসীম দূরত্বে যে মান প্রায় 0 থাকে। তাহলে কোশ্চেন হলো মহাকর্ষ বিভব কাকে বলে? এই অসীম থেকে 1 কেজি ভরের একটা বস্তুকে এই ক্ষেত্রের ভিতরে কোনো নির্দিষ্ট বিন্দুতে আনতে যে কাজ, সেটাই মহাকর্ষীয় বিভব। এখন তোমরা খেয়াল করো, যেহেতু ধরো এটা যদি পৃথিবী গ্রহ হয়,
তার তো একটা অভিকর্ষ ক্ষেত্র আছে। এই ক্ষেত্রের ভিতরে কোনো বস্তু আসলে তাকে এখানে আনতে বাইরের এজেন্ট করতে কোনো কাজ করতে হয়, কাউকে কি ধাক্কা দিতে হয়, বল প্রয়োগ করতে হয় না, বরং এই বস্তুটা তার অভিকর্ষ ক্ষেত্র দ্বারা একে টেনে নিয়ে আসে। যেহেতু বাইরের এজেন্ট করতে কোনো কাজ করতে হয় না, বরং এই বস্তুটার অভিকর্ষ বলই তাকে টেনে নিয়ে আসে, এই কারণে মহাকর্ষীয় বিভব ঋণাত্মক হয়ে থাকে। তাহলে আমরা কি বলতে পারি, অসীম থেকে 1 কেজি বরের বস্তুকে মহাকর্ষ ক্ষেত্রের ভিতরে কোনো নির্দিষ্ট বিন্দুতে আনতে এজেন্ট কর্তৃক কাজ করতে হয় না বিধায় মহাকর্ষীয় বিভবের মান ঋণাত্মক হয়। আর এটার এই অসীম থেকে 1 কেজি বরের বস্তুটাকে এখানে আনতে 6 জুল কাজ করতে হয়েছে, এই জন্য মহাকর্ষীয় বিভবের মান -6 জুল। গ প্রশ্নে কি বলছে, ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় জি এর মান ভূপৃষ্ঠের মানের 3/5 হবে। তাহলে আমাদের এটা পৃথিবীতে কত উচ্চতায় ধরি, পৃথিবী পৃষ্ঠ থেকে ধরে নিলাম এইচ উচ্চতায়, ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় জি এর মান, মানে এই উচ্চতায় কোনো একটা বস্তুতে জি এর মান কত হবে, জি প্রাইম ইকুয়াল টু, মানে এই পৃথিবীর পৃষ্ঠে যে অভিকর্ষ ত্বরণ জি আছে, জি এর 3/5 অংশ। তাহলে জি এর 3/5, তার মানে এর মানে গুণ, তাহলে কি লেখা যায় 3g ডিভাইডেড বাই 5। উদ্দীপক কি বলছে, পৃথিবীকে 6400 কিলোমিটার ব্যাস সুষম গোলক। তাহলে এটা একটা সুষম গোলক, পৃথিবীর ব্যাসার্ধ আর এর মান কত দেওয়া হচ্ছে 6400 কিলোমিটার, আমরা মিটার নিয়ে নেই মিটারে। পৃথিবী পৃষ্ঠে জি এর মান 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখানে জি এর মান হচ্ছে 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায়, তাহলে ভূপৃষ্ঠ থেকে এই এইচ উচ্চতায় জি এর মান এরকম, তাহলে এই উচ্চতাটা চাইছে কত উচ্চতায়, ইজ ইকুয়াল টু হোয়াট। তাহলে আমরা জানি ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় জি এর মানের সূত্র কি, জি প্রাইম ইকুয়াল টু আর বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার ইন্টু জি। এখন আমরা এই যে জি প্রাইমের মান কত, 3g/5, 3g ডিভাইডেড বাই 5 ইকুয়াল টু আর বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার ইন্টু জি। এবার এই জি আর যে ক্যান্সেল, তাহলে আমরা কি করতে পারি, এইটাকে আমরা এই পাশে নিয়ে আসি, তাহলে কি হবে, উল্টে আসবে, আর প্লাস এইচ চলে যাবে উপরে আর এই আরটা চলে যাবে নিচে, স্কোয়ার তো আছেই, আর 3/5 ওই পারে চলে গেলে হয়ে যাবে 5/3। এখন আমরা বর্গমূল করে দেব, তাহলে আর প্লাস এইচ বাই আর √5/3। এখন আমরা লিখতে পারি আর বাই আর প্লাস এইচ বাই আর ইকুয়াল টু, আমরা লিখতে পারি √5/3। তাহলে আর এর কাটা গেলে থাকে 1 প্লাস এইচ বাই আর ইকুয়াল টু √5/3। তাহলে এইচ বাই আর ইকুয়াল টু √5/3, আর এই 1টাকে ওই পাশে নিয়ে যাও, তাহলে -1। তাহলে কি হয়, এইচ ইকুয়াল টু √5/3 -1 ইন্টু আর, তাহলে √5/3 -1, আর আর এর মান হলো 6400 কিলোমিটার 10⁻3। সুতরাং এইচ এর মান ক্যালকুলেটরের মাধ্যমে আমরা পেয়ে যাব 1.862 ইন্টু 10⁶ মিটার। এটা হলো আমাদের গয়ের অ্যান্সার। গতে কি বলছে, গয়ে নির্ণীত জি এর মান, মানে এই যে গতে আমরা এইচ উচ্চতায় জি এর মান নির্ণয় করলাম কত, জি এর 3/5। নির্ণীত জি এর মান ভূপৃষ্ঠে পেতে হলে, মানে এই যে জি এর মানটা যেটা আছে জি এর 3/5 অংশ, এই মানটা যদি আমি ভূপৃষ্ঠে পেতে চাই, তাত্ত্বিকভাবে পৃথিবীর আবর্তন কালের কিরূপ পরিবর্তন করতে পারে। তাহলে আমরা জানি কি, এই যে উত্তর দক্ষিণ অক্ষের সাপেক্ষে পৃথিবী এইভাবে ঘুরছে, দেখি আহ্নিক গতি, এই যে পৃথিবী নিজ অক্ষে এইভাবে ঘুরছে, আহ্নিক গতিতে ঘুরছে, হ্যাঁ, এই ঘোরার কারণে তো জি এর মানের পরিবর্তন হয় আমরা জানি। এখন যদি ভূপৃষ্ঠে জি এর মান দেওয়া হচ্ছে 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার, কিন্তু আমরা এখানে 9.81 এর 3/5 অংশ, মানে আর অনেক কম চাচ্ছি। তাহলে কম কিভাবে হবে, নিশ্চয়ই পৃথিবীর ঘূর্ণনের কাহিনী আছে এখানে। তাহলে চলো দেখি, পৃথিবীর ঘূর্ণনের কারণে, তার মানে পৃথিবীর নিজ অক্ষে যে ঘূর্ণন, আহ্নিক গতির কারণে জি এর মানের যে পরিবর্তন, তার সমীকরণ কিন্তু আমরা মুখস্থ জানি। সেটা কত, জি প্রাইম ইকুয়াল টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর ইন্টু কজ স্কোয়ার ল্যামডা।
বা দেখো এই যে এইচ উচ্চতার জি এর মান যেটা জি প্রাইমটা, এটাকে আমি এখানে পেতে চাই, তাহলে আমি এই জি প্রাইমের মানটা এখানে বসাই দেবো। কত? জি প্রাইমের মান হচ্ছে জি ইন্টু কত, 3/5 অংশ, 3/5 অংশ ইকুয়াল টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা, জি এর মান 9.81। এটা আসলে কোথায়? ভূপৃষ্ঠের কোথায়? বিষুবীয় অঞ্চলেও না, মেরু অঞ্চলেও না, এটা আসলে এই যে এখানে 0 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি, এই জন্য এই জি এর মানটা আসলে এই যে 45 ডিগ্রি অক্ষাংশে ধরা হয়, এটাই ল্যামডা 45। এই কারণে জি এর মান আমরা লিখবো 45 ডিগ্রি। তাহলে তোমাকে এখানে একটা নোট লিখে দেওয়া ভালো, যে ল্যামডার মান যখন তুমি 45 ডিগ্রি ধরবা হলে তখন জি এর মান হবে কত? 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা কি লিখতে পারি? 3/5 জি ইকুয়াল টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস 45 কত? 1/√2, যেহেতু স্কোয়ার আছে আমরা একটা স্কোয়ার দিয়ে দিব, বা 3/5 জি ইকুয়াল টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর ইন্টু 2। এবার আমরা এইটারে এই পাশে নিয়ে আসি, কি ওমেগা স্কোয়ার আর হাফ এই পাশে নিয়ে আসলাম, আর এইটার ওই পাশে নিয়ে আসে মাইনাস 3/5 জি ইকুয়াল টু ওমেগা স্কোয়ার ইন্টু r/2 ইকুয়াল টু, এটা লসা করলে কত হয়? 5 জি মাইনাস 3 জি। তাহলে আমরা লিখতে পারি ওমেগা স্কোয়ার ইকুয়াল টু নিচে 5, 5টা থেকে 3টে গেলে 2টা জি, আর r/2 উপরে চলে গেলে উল্টে চলে যাবে, উপরে 2 নিচে আর হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি ওমেগা ইকুয়াল টু বর্গমূল করে দিলে কি হয়? 2 দুগুণে 4 মানে 4g ডিভাইডেড বাই 5r। ওমেগা ইকুয়াল টু আমরা কি জানি? 2π/t ইকুয়াল টু √4g/5r। এবার উল্টে দিই t/2s পাই ইকুয়াল টু কি লিখতে পারি? 5r/4g। উল্টে দিলাম, হ্যাঁ, বা টি ইকুয়াল টু 2s/5r/4g। তাহলে টি ইকুয়াল টু আমরা কি পাই? 2s/5r। আর মানে হলো পৃথিবীর ব্যাসার্ধ কত? 6400 কিলোমিটার, মিটার নিলে 3, 4, আর জির মান দিয়েছিল 9.81। তাহলে ক্যালকুলেটারে করলে কত হয়? 5674 সেকেন্ড। যদি আমরা কি ঘন্টায় নেই 1.576 আওয়ার টি এর মান। গতে নির্ণীত জি এর মান ভূপৃষ্ঠে পেতে হলে তাত্ত্বিকভাবে পৃথিবীর আবর্তনকাল কত ছিল? দেখো 24 আওয়ার্স। 24 আওয়ার্স পরিবর্তন হয়ে কত হবে? দেখো কত কম হয়ে যাবে। গয়ে নির্ণীত জি এর মান ভূপৃষ্ঠে পেতে হলে আবর্তনকালের মান কত? 24 আওয়ার্স পরিবর্তিত হয়ে অর্থাৎ কমে কত হইতে হবে? 1.576 আওয়ার হতে হবে। এটা আমাদের অ্যান্সার। সিলেট বোর্ড 2025 ক প্রশ্ন কি? পার্কিং কক্ষপথ কাকে বলে? ধরো এটা আমাদের পৃথিবী গ্রহ, এই পৃথিবীর চারদিকে আমাদের বঙ্গবন্ধু স্যাটেলাইট ঘুরতেছে, তাহলে এই স্যাটেলাইটের যে কক্ষপথে ঘুরে এই কক্ষপথের নাম হলো পার্কিং কক্ষপথ। খতে কি বলছে? পৃথিবীর অভ্যন্তরের কোনো স্থানের অভিকর্ষ ত্বরণ পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্বের সমানুপাতিক ব্যাখ্যা করো। ধরো এটা আমাদের সেই সুন্দর পৃথিবী,
পৃথিবীর অভ্যন্তরে, আমরা পৃথিবীর ভিতরে মনে করো এই যে নিচে ঢুকে গেলাম, এখানে একটা বস্তু আছে, এখানে এই বস্তুটাকে পৃথিবীর কেন্দ্রের দিকে তো টানবে, তাই না? তাহলে আমাদের পৃথিবীটা কি আলটিমেট ছোট হয়ে গেল না? তাহলে এইটুকু পৃথিবী, এই পৃথিবীর কেন্দ্র কিন্তু এটা, হ্যাঁ। তাহলে এই যে পৃথিবীর অভ্যন্তরে আমরা ঢুকলাম, এই বস্তুটাকে পৃথিবী তার কেন্দ্রের দিকে টানবে। তাহলে পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুর দূরত্ব কত ধরি? এক্স যদি হয়, তাহলে এই মুহূর্তের অভিকর্ষ ত্বরণ কত হবে? জি প্রাইম ধরি। পুরা পৃথিবীর ভর বড় হাতের এম, কিন্তু আমাদের এই যে ছোট পৃথিবীর ভর কত ধরি? এম প্রাইম। তাহলে আমি লিখতে পারি জি প্রাইম ইকুয়াল টু ক্যাপিটাল জি এম প্রাইম বাই এক্স স্কোয়ার। আর এই এক্স ব্যাসার্ধের যে গোলক পৃথিবী, এর ভর কত? ভর ইজ ইকুয়াল টু আয়তন ইন্টু ঘনত্ব। তাহলে আয়তন কত? 4/3 পাই এক্স কিউব, আর ঘনত্ব হচ্ছে রো। এক্স কিউবে এক্স স্কোয়ারে কাটতে দিলে কত? একটা এক্স থাকে। এখন দেখো 4/3 জি পাই রো, এগুলি সব ধ্রুবক। তাহলে একমাত্র জি এর সাথে পরিবর্তন কি? এক্স। উপরোক্ত বিশ্লেষণে এটি স্পষ্ট যে পৃথিবীর অভ্যন্তরে কোনো স্থানের অভিকর্ষ ত্বরণ পৃথিবীর কেন্দ্র হতে দূরত্বের সমানুপাতিক, যেমন এক্স এর সমানুপাতিক। গ প্রশ্নে বলছে উদ্দীপকে প্রদত্ত উচ্চতায় মহাকর্ষীয় প্রাবল্য নির্ণয় করো। উদ্দীপক, তাহলে উদ্দীপকটা করি। 3500 কেজি ভরের একটি কৃত্রিম উপগ্রহ। এই যে কৃত্রিম উপগ্রহের ভর কত? 3500 কেজি। তার মানে উপগ্রহের ভরকে আমরা স্মল এম রাখলাম 3500 কেজি। উপগ্রহ পৃথিবীর পৃষ্ঠ হইতে 1800 কিলোমিটার উচ্চতা। তাহলে এটা আমাদের পৃথিবী, এটা হলো আমাদের আর ব্যাসার্ধের পৃথিবী। পৃথিবী থেকে কত উচ্চতায় বলছে? 1800 কিলোমিটার উচ্চতা। তাহলে এই উচ্চতা এইচ ইকুয়াল টু 1800 কিলোমিটার, মানে 10⁻³ মিটার। উচ্চতায় 7.1 মিটার পার সেকেন্ড বেগ ঘুরছে। তাহলে এই যে এটা এভাবে ঘুরছে পৃথিবীর চারদিকে, এর বেগ কত? বেগ হলো কত? 7.1 মিটার পার সেকেন্ড। পৃথিবীর ব্যাসার্ধ আর এর মান দেওয়া আছে এখানে। কত আর এর মান? 6.4 ইন্টু 10⁶ মিটার। পৃথিবীর ভর দেওয়া আছে ক্যাপিটাল এম। পৃথিবীর ভরকে আমরা ধরলাম ক্যাপিটাল এম। কত? 6 ইন্টু 10⁻24 কেজি। এই যে পৃথিবীর ভর এটা, হ্যাঁ। আর মহাকর্ষ ধ্রুবক দেওয়া আছে। উদ্দীপকে প্রদত্ত উচ্চতায় মহাকর্ষীয় প্রাবল্য, মানে এই যে প্রদত্ত উচ্চতা বলতে এখানে মহাকর্ষীয় প্রাবল্য ইকুয়াল টু হোয়াট? তা আমরা জানি প্রাবল্য ইকুয়াল টু জিএম বাই এক্স স্কোয়ার। এক্স মানে দূরত্ব। তাহলে এইখান থেকে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব কত? এটুকু দূরত্ব, আর এটা এইচ। তাহলে দূরত্ব স্কোয়ার আর প্লাস এইচ হোল স্কোয়ার। তাহলে আমরা মান বসে দিব। মহাকর্ষ ধ্রুবক জি এর মানে দেওয়া আছে 6.67 ইন্টু 10⁻⁻11, আর পৃথিবীর ভর দেওয়া আছে 6 ইন্টু 10⁻24, আর এর মান দেওয়া আছে কত? 6.4 ইন্টু 10⁶ প্লাস এইচ। এইচ এর মান কত? 1800 ইন্টু 10⁻³ স্কোয়ার। এখন ক্যালকুলেটারে করলে কত আসে? 5.95 নিউটন পার কেজি। অ্যান্সার। ঘ নম্বর প্রশ্নটি কি বলছে? কৃত্রিম উপগ্রহটি ভূপৃষ্ঠে ফিরে আসবে কিনা গাণিতিকভাবে ব্যাখ্যা করো। তোমরাই বলে এই যে পৃথিবী থেকে এই উচ্চতা একটা উপগ্রহ আছে, মানে যেহেতু এই উপগ্রহটা পৃথিবীর চারদিকে ঘুরছে, স্বাভাবিক কারণে এই উপগ্রহটার উপর একটা কেন্দ্র বিমুখী বল এফসি তৈরি হবে, সেন্ট্রিফিউগাল ফোর্স। আর এই উপগ্রহ তো পৃথিবী তার নিজের দিকে টানছে অভিকর্ষ বলের কারণে, তাই না? এখন যদি অভিকর্ষ বল আর কেন্দ্র বিমুখী বল সমান হয়, তাহলে লব্ধি শূন্য হয়ে এটা পৃথিবীতেও আসবে না, মহাশূন্যে হারিয়েও যাবে না, পৃথিবীর চারদিকে সুন্দরভাবে ঘুরতে থাকবে, তাই না? এখন ওনারা বলছে কৃত্রিম উপগ্রহটি পৃথিবীতে ফিরে আসবে কিনা। ফিরে আসবে যদি কেন্দ্র বিমুখী বল থেকে পৃথিবীর টান বল যেটা এফ, এইটা বড় হয়, তাহলে ফিরে আসবে। তাহলে আমাদের কী করতে হবে? এখন
পৃথিবীর টান বল মানে এই অভিকর্ষ বল F এবং কেন্দ্র বিমুখী বল বের করতে হবে। চলো আমরা প্রথমে কেন্দ্র বিমুখী বল বের করি। আমরা কেন্দ্র বিমুখী বলের সূত্র কি জানি? Fc = mv²/r। আর মানে কি? এই উপগ্রহ থেকে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব, তাহলে এটা ব্যাসার্ধ r, উচ্চতা h, mv²/r মানে হলো r+h। এখন খেয়াল করো, স্মল m কি? বস্তুর ভর। বস্তুর ভর কত? 3500 কেজি। তাহলে 3500 ইন্টু, আর উপগ্রহের ব্যাগ কত দেওয়া আছে? 7.1। আর আর এর মান পৃথিবীর ব্যাসার্ধ 6.4 ইন্টু 10⁶, প্লাস এইচ এর মান কত? এই যে 1800 ইন্টু 10⁻³ এই যে খেয়াল করে এখানে কি mv², তাহলে আমাদের একটা স্কোয়ার দিতে হবে। এখন ক্যালকুলেটারে করলে কত আসে? 0.02152 নিউটন। তাহলে এই কৃত্রিম উপগ্রহের কেন্দ্র বিমুখী বল হলো এত। এখন আমরা পৃথিবীর টান, তার মানে অভিকর্ষ বল F এর মানটা নির্ণয় করব। আমরা জানি F = Gm/r²। আর মানে কত? এই যে r+h হোল স্কোয়ার। এখন আমরা মান বসাবো। জি এর মান কত? 6.67 ইন্টু 10⁻11। আর পৃথিবীর ভর হলো 6 ইন্টু 10⁻24। আর স্মল এ মানে বস্তুর ভর হচ্ছে 3500 কেজি। 3500। পৃথিবীর ব্যাসার্ধ আর = 6.4 10⁶, প্লাস এইচ এর মান হচ্ছে 1800 এত স্কোয়ার। তাহলে আমরা ক্যালকুলেটারে হিসাবটা করলে কত পাই? 20831.35 নিউটন। এখানে খেয়াল করো, কেন্দ্র বিমুখী বল কত? এত। আর পৃথিবীর আকর্ষণ বল কত? এত, যেটা অনেক বড়। তাহলে আমরা লিখতে পারি যেহেতু F মোস্ট গ্রেটার দেন FC, অতএব কৃত্রিম উপগ্রহটি অবশ্যই ভূপৃষ্ঠে ফিরে আসবে। অ্যান্সার। বরিশাল বোর্ড 2025 ক প্রশ্ন কি বলছে? কৃত্রিম উপগ্রহ কাকে বলে? উত্তর: যেসব মহাশূন্যযান তাদের নিজ নিজ কক্ষপথে থেকে পৃথিবীকে প্রদক্ষিণ করে তাদেরকে কৃত্রিম উপগ্রহ বলে। খ প্রশ্নে কি বলা আছে? পৃথিবীর কেন্দ্রে বস্তুর ভর কেন্দ্র এবং ভার কেন্দ্র দুটোই পাওয়া যাবে কিনা ব্যাখ্যা করো। আমরা জানি এই পৃথিবীর কেন্দ্রে জি এর মান 0। তাহলে আমরা বলতে পারি পৃথিবীর কেন্দ্রে বস্তুর ভারের আরেক নাম কি? ওজন, যেটা mg = m × g এর মান কত? যে কেন্দ্রে জি এর মান 0, তার মানে বস্তুর ওজন ভার হচ্ছে কত? 0। তাহলে পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন বা ভার থাকে না, তাই পৃথিবীর কেন্দ্রে বস্তুর ভার কেন্দ্র পাওয়া যাবে না। এখন দেখো, ধরো এখানে একটা বস্তু আছে, এই বস্তুর ভর যা পৃথিবীর কেন্দ্র নিলে বস্তুর ভর একই থাকে। পৃথিবীর কেন্দ্রে বস্তুর ভরের কোনো পরিবর্তন হবে না, তাই পৃথিবীর কেন্দ্রে বস্তুর ভর কেন্দ্র পাওয়া যাবে। এখানে গ প্রশ্নে কি বলছে? এই বিন্দুতে মহাকর্ষীয় প্রাবল্য নির্ণয় করো। তাহলে এই বিন্দু কোনটা? এইটা। তার মানে পৃথিবীর পৃষ্ঠে মহাকর্ষীয় প্রাবল্য। আর আমরা জানি মহাকর্ষীয় প্রাবল্য = Gm বাই কত? এই পৃথিবীর ব্যাসার্ধ ধরি r, তাহলে r²। তাহলে আমরা কি লিখলাম? এই মহাকর্ষীয় ধ্রুবক জি এর মান দেখো দেওয়া আছে কত? 6.67 ইন্টু 10⁻11। দ্যাট মিনস পৃথিবীর ভর এই দেওয়া আছে, পৃথিবীর ভর কত? 6 ইন্টু 10⁻24। আর মানে কি? পৃথিবীর ব্যাসার্ধ। এই যে পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে 6400 কিলোমিটার। 6400 কিলোমিটারকে মিটার নিলে 10⁻³ যদি স্কোয়ার দিয়ে দিলাম, এটা ক্যালকুলেটারে করলে কত আসে? 9.77 নিউটন পার কেজি। এটা আমাদের গয়ের অ্যান্সার। ঘতে কি বলছে? কোন অবস্থানে উপগ্রহটি ভূস্থির হবে গাণিতিক বিশ্লেষণ করে মতামত দাও। আর উদ্দীপকে কি বলছে? একটি কৃত্রিম উপগ্রহ কোনো এক সময় বি বিন্দুতে, এখানে, এবং পরবর্তীতে সি বিন্দুতে, তার মানে এইখানে অবস্থানে
আবর্তন করে। আর গতে বলছে কোন অবস্থানে, তাহলে বিতে না সিতে উপগ্রহটি ভূস্থির হবে, গাণিতিকভাবে ব্যাখ্যা করো। তাহলে আমরা ডাইরেক্ট এটাই করতে পারি যে পৃথিবীর পৃষ্ঠ থেকে কত উচ্চতায় গেলে ভূস্থির উপগ্রহ হবে। সে উচ্চতার আগে বের করে যখন দেখবো যে এটা 600 নাকি এই টোটালটা 600 যোগ 250, টোটালটা মিলে যদি হয় তাহলে হবে, না হলে হবে না। চলো আমরা প্রথমেই ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতা নিয়ে গেলে ভূস্থির উপগ্রহ তৈরি হয় সেই উচ্চতাটাকে বের করে নিই। তাহলে আমরা জানি H=GM পর্যায়কাল T²/4π² হোল টু দি পাওয়ার 1/3 - r। এখন আমরা মানগুলি বসে দিই। চলো, মহাকর্ষীয় ধ্রুবক জি এর মান দেওয়া আছে 6.67 ইন্টু 10⁻11। পৃথিবীর ভর দেখো দেওয়া আছে 6 ইন্টু 10⁻24। আর যেহেতু এটাকে কি ভূস্থির উপগ্রহ করতে হবে, তাহলে অবশ্যই এই পর্যায়কাল হইতে হবে 24 আওয়ার্স। আমরা জানি ভূস্থির পর্যায়কাল কত, 24 ঘন্টা। 24 ঘন্টারে সেকেন্ডে নিলে 60 দিয়ে গুণ করলাম মিনিট, আবার 60 দিয়ে গুণ করো, তাহলে হয়ে গেল সেকেন্ড। নিচে আছে 4π² হোল টু দি পাওয়ার কত, পাওয়ার 1/3 - r। আর এর মান দেখো, পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটার, 10⁻³ মিটারে নিয়ে গেলাম। তাহলে ক্যালকুলেটারে হিসাবটা করে নাও। তাহলে হিসাবটা করলে তুমি যেটা পাবা 35.897 ইন্টু 10⁻6 মিটার ইকুয়াল টু 35.897 ইন্টু, তার মানে দশমিকটাকে আমরা 3 ঘর সামনে নিয়ে যাব। তাহলে দশমিক উঠে দিলাম, আর 10⁻6 এর জায়গায় 10⁻³ মিটার হবে। তাহলে 35.897 10⁻³ মিটার মানে এত কিলোমিটার। এটা হলো আমাদের পৃথিবীর পৃষ্ঠ থেকে উচ্চতা। তাহলে আমরা কি দেখতে পেলাম, পৃথিবীর পৃষ্ঠ থেকে 35,897 কিলোমিটার উচ্চতা নিয়ে গেলে এটি ভূস্থির উপগ্রহ পরিণত হবে। কিন্তু দেখো, পৃথিবীর পৃষ্ঠ থেকে বি বিন্দুর দূরত্ব কত, মাত্র 600 কিলোমিটার। তার মানে এই যে দূরত্ব HB, এই 600 কিলোমিটার উচ্চতায় থাকলে এটা ভূস্থির উপগ্রহ হবে না, কারণ এটা হইতে হবে 35,897। তাহলে এইটার থেকে এটা কি অনেক বড়, তাহলে এই উচ্চতায় কখনোই ভূস্থির উপগ্রহ হবে না। আবার যদি মনে করি আমরা সি বিন্দু, তাহলে এখন দেখো সি বিন্দুটা বলি আমরা, তাহলে উচ্চতাটা কত, AC ধরো। তাহলে AC মানে কি, এই পুরাটা, এখানে আছে 600, এখানে কত 250, তাহলে 600 যোগ 250 কিলোমিটার, তার মানে কি 850 কিলোমিটার। তাহলে এই উচ্চতায় ভূস্থির হবে না, এই উচ্চতায় ভূস্থির হবে না, কারণ ভূস্থির হইতে হইলে 35,897 কিলোমিটার হতে হবে। অতএব বি এবং সি কোনো অবস্থানেই ভূস্থির উপগ্রহ হবে না। এটাই হলো আমাদের অ্যান্সার। দিনাজপুর বোর্ড 2025 ক প্রশ্নটা কি, মুক্তিবেগ কাকে বলে? ভূপৃষ্ঠ হতে ন্যূনতম যে বেগে কোনো বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে তা আর পৃথিবীতে ফিরে আসে না, সেই বেগকে পৃথিবী পৃষ্ঠ থেকে বস্তুটির মুক্তিবেগ বলে। আর খ প্রশ্নটা কি, একটি বস্তুর ভার কেন্দ্র ও ভর কেন্দ্র একই হয় কি, ব্যাখ্যা করো। ক্ষয়ের উত্তর আমরা কি বলতে পারি, পৃথিবীর কেন্দ্রে বস্তুর ভার বা ওজন মানে mg আর কি, হ্যাঁ, m এর m থাকলো। পৃথিবীর কেন্দ্রে খেয়াল করি যে পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণ জি এর মান কত, 0। তাহলে জি এর মান যদি 0 দিই, তাহলে পৃথিবীর কেন্দ্রে ওজন কত, 0। তাই পৃথিবীর কেন্দ্রে বস্তুর ভার কেন্দ্র পাওয়া যাবে না। পৃথিবীর কেন্দ্রে বস্তুর ভরের কোনো পরিবর্তন হয় না। তার মানে পৃথিবীর পৃষ্ঠে যদি কোনো বস্তুর ভর 5 কেজি হয়, পৃথিবীর কেন্দ্রে বস্তুর ভর সে 5 কেজি হবে। তাই পৃথিবীর কেন্দ্রে বস্তুর ভর কেন্দ্র পাওয়া যাবে। অতএব একটি বস্তুর ভার কেন্দ্র এবং ভর কেন্দ্র একই হবে না। যদি বস্তুটি পৃথিবী না হয়ে ছোট ও সুষম হয় এবং মহাকর্ষ বল সর্বত্র সমান হয়, তবে এই দুইটি বিন্দু একই হয়। এখন আমরা উদ্দীপকটা পড়ে নিই। এই একটি বিন্দু বস্তু যা পৃথিবীর পৃষ্ঠ থেকে বাইরের দিকে 100 কিলোমিটার দূরে অবস্থিত। তাহলে পৃথিবীর পৃষ্ঠ থেকে বাইরের দিকে এই একটা বিন্দু বস্তু, যেটা এই দূরত্বটার মান কত, ওনারা বলছে 100 কিলোমিটার। 20 কেজি ভরের একটি বি বস্তুকে পৃথিবীর পৃষ্ঠ থেকে 400 কিলোমিটার উপরে নিয়ে গেল। তাহলে পৃথিবীর পৃষ্ঠ থেকে এই যে বি বিন্দুতে কত দূরে,
400 কিলোমিটার দূরে, তাহলে এই দূরত্ব হলো 400 কিলোমিটার। আর এই বি যে বিন্দু বস্তুটা, এই বস্তুটার ভর কত, এম বি ইকুয়াল টু কত, এই দেখো 20 কেজি, 20 কেজি। এবং 30 কেজি ভরের অপর একটি বস্তু সিকে 400 কিলোমিটার গভীরে ভূ অভ্যন্তরে রাখা হলো। তাহলে কি পৃথিবীর পৃষ্ঠ থেকে আবার 400 কিলোমিটার গভীরে এখানে একটা বস্তু আছে 400 কিলোমিটার গভীরে, তাহলে এই দূরত্বটা 400 কিলোমিটার। আর এখানে কয় কেজি ভরের বস্তু রাখা আছে, 30 কেজি ভরের। তাহলে সি বিন্দুতে যে বস্তুটা রাখা হলো তার ভর হলো এম সি ইকুয়াল টু কত, 30 কেজি। আর পৃথিবীর ভর, ব্যাসার্ধ এবং জের মান দেওয়া আছে। গতে বলছে এই বস্তুটির জন্য মহাকর্ষীয় বিভব নির্ণয় করো। তাহলে গতে বলছে এই বস্তুর জন্য মহাকর্ষীয় বিভব ভি ইকুয়াল টু জিএম বাই আর। আর মানে কি পৃথিবীর কেন্দ্র থেকে ওই যে এর দূরত্ব, পৃথিবীর কেন্দ্র থেকে এর দূরত্ব। তাহলে এই দূরত্বটা কি, এই যে পৃথিবীর ব্যাসার্ধ আর, খেয়াল করো পৃথিবীর এখান থেকে এখানে পৃথিবীর কেন্দ্র থেকে পৃথিবীর ব্যাসার্ধ কত, আর। আর এই দূরত্বটাকে আমরা ধরে নিই এইচ, যার মান 100 লিখছি আমরা, হ্যাঁ। তাহলে প্লাস এইচ, তাহলে আমরা লিখবো এবার জি এর মান কত, 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার -11 ইন্টু যে ভর দেওয়া আছে, খেয়াল করো 6 ইন্টু 10 টু দি পাওয়ার 24, 6 ইন্টু 10 টু দি পাওয়ার 24। আর এর মান পৃথিবীর ব্যাসার্ধ এই যে দেখা আছে 6.4 10 টু দি পাওয়ার 3 কিলোমিটার, 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার 3। দেখো কিলোমিটার দেওয়া আছে কিন্তু আমরা নিব কিসে, মিটারে। তাহলে আবার 1000 দিয়ে গুণ করবো, প্লাসের প্লাস। এইচ এর মান কোনটা, 100 কিলোমিটার। তাহলে 100 রে আবার 10 টু দি পাওয়ার 3 দ্বারা গুণ করবো, ইকুয়াল টু, এটা ক্যালকুলেটারে করলে কত আসে, 61.57 ইন্টু 10 টু দি পাওয়ার 6 এত জুল পার কেজি। এটা হলো আমাদের গয়ের অ্যান্সার। তবে একটু ভুল হয়ে গেল, মহাকর্ষীয় বিভব অলওয়েজ নেগেটিভ, একটা মাইনাস দিয়ে দাও, মাইনাস দিয়ে দাও, মাইনাস দিয়ে দাও। ঘ কোশ্চেনটা কি বলছে, অবস্থানের কারণে বি ও সি বিন্দুর মধ্যে কোন বস্তুটির ওজন বেশি হবে গাণিতিকভাবে ব্যাখ্যা করো। কি বি ও সি বিন্দুর মধ্যে, তাহলে একটা বি বিন্দু একটা হলো সি বিন্দু, কোথায় ওজন বেশি হবে। তাহলে আগে বি বিন্দুর ওজন বের করি, ডাব্লিউ বি ইকুয়াল টু এম জি, তাহলে এম বি জিবি। এখন খেয়াল করো এম বির মান দেওয়া আছে কত, 20 কেজি, তাহলে 20। আর পৃথিবীর পৃষ্ঠ থেকে এই যে বি বিন্দুতে অভিকর্ষ ত্বরণের সূত্র আমরা জানি 1 মাইনাস 2h বাই আর ইন্টু জি। তাহলে আমরা কি লিখতে পারি, 20 ইন্টু 1 মাইনাস 2 ইন্টু এইচ, কোথায়, পৃথিবীর পৃষ্ঠ থেকে এই যে বি বিন্দুর দূরত্ব কত, এই যে লেখা আছে কত, 400 কিলোমিটার। তাহলে 400 কিলোমিটার যেহেতু 1000 দিয়ে গুণ করবো, মিটারে চলে যাবে। আর এই পৃথিবীর ব্যাসার্ধ আর এর মান দেওয়া আছে 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার 3 কি কিলোমিটার দিয়ে আছে, আমরা মিটার নিলে 1000 দিয়ে গুণ করে দিব, আর জি থাকলো। তাহলে ক্যালকুলেটারে করলে কত আসে, 175 ইন্টু জি। তাহলে আমরা বি বিন্দুতে ওজনটা পেয়ে গেলাম। একইভাবে আমরা সি বিন্দুতে ওজন বের করবো। এই যে সি বিন্দুতে ওজন বের করার সূত্র একই, ডাব্লিউ সি ইকুয়াল টু এম জি মানে এম সি জি সি। আর আমরা জানি কি এই এম সির মান কত, দেখো তো 30 কেজি। তাহলে এম সির মান হচ্ছে 30। আর এই পৃথিবীর অভ্যন্তরে অভিকর্ষ ত্বরণ নির্ণয়ের সূত্র হলো 1 মাইনাস এইচ বাই আর ইন্টু জি ইকুয়াল টু 30 ইন্টু 1 মাইনাস এইচ এর মান কত, এইচটা কোথায়, সি বিন্দুতে। সি বিন্দুতে যেটা পৃথিবীর পৃষ্ঠ থেকে গভীরতা কত, দেখো 400 কিলোমিটার। তাহলে এই যে মানে হচ্ছে 400 কিলোমিটারকে 1000 দিয়ে গুণ করবো বাই পৃথিবীর ব্যাসার্ধ আর, এটা তো আমরা জানি 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার 3, আর মিটার নিলে 1000 দিয়ে গুণ করবো ইন্টু জি। তাহলে ক্যালকুলেটারে করলে কত পাওয়া যায়, 28.125 জি। তাহলে আমরা সি বিন্দুতে ওজন বের করলাম। এখন আমরা লিখতে পারি ডাব্লিউ সি ডিভাইডেড বাই ডাব্লিউ বি। ডাব্লিউ সি এর মান বসাতে 28.125 জি ডিভাইডেড বাই ডাব্লিউ বি এর মান কত, 17.5 জি। জি এ যে ক্যান্সেল।
তাহলে আমরা লিখতে পারি এটারে ক্যালকুলেটারে করলে কত আসে 1.6 বা WC ডিভাইডেড বাই WB বা WC ইকুয়াল টু লেখা যায় 1.6 ইন্টু WB। তাহলে এখানে কি দেখা যায়, WB এর সাথে 1.6 গুণ করলে আর সমান হয়, তার মানে WCটা অবশ্যই বড় WB থেকে। অতএব অবস্থানের কারণে বি ও সি বিন্দুর মধ্যে সি বিন্দুর ওজন বেশি হবে। এটা হলো আমাদের অ্যান্সার। ময়মনসিংহ বোর্ড 2025 ক প্রশ্নে বলছে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য কাকে বলে। এটা বুঝতে হলে প্রথমে আমাদের যে কোনো একটা বস্তু ধরতে হবে, ধরি বস্তুটার নাম হচ্ছে পৃথিবী। তাহলে পৃথিবীর যে দূরত্ব পর্যন্ত কোনো বস্তুকে আকর্ষণ করে সেই এরিয়াটাকে বলা হয় মহাকর্ষীয় ক্ষেত্র বা অভিকর্ষ ক্ষেত্র। আর এই ক্ষেত্রের বাইরে যে কোনো দূরত্বকে বলা হয় অসীম দূরত্ব। তাহলে উত্তরে কি বলবো, মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো বিন্দুতে, ধরো এই বিন্দুতে, একক ভরের মানে 1 কেজি ভরের একক ভর সম্পন্ন একটি বস্তু স্থাপন করলে, মানে এখানে রাখলে বস্তুটি যে আকর্ষণ বল অনুভব করবে, এই বস্তুটাকে পৃথিবীর যে বলে আকর্ষণ করবে, তাই ওই ক্ষেত্রে দরুন ওই বিন্দুর মহাকর্ষীয় প্রাবল্য। এখানে উদ্দীপকে কি বলছে, একটি গ্রহের ভর ও ব্যাসার্ধ যথাক্রমে পৃথিবীর ভর ও ব্যাসার্ধের 64 এবং 9 গুণ। তাহলে এই গ্রহটাই সেই গ্রহ যার ব্যাসার্ধ কেমন, পৃথিবীর ব্যাসার্ধের 9 গুণ। তাহলে 9 ইন্টু RE, আর্থের ব্যাসার্ধ। আর এই গ্রহটার ভর M কেমন, পৃথিবীর ভরের 64 গুণ। তাহলে পৃথিবীর ভর মানে ME, আর্থ। পৃথিবীর অভিকর্ষ ত্বরণ, এখানে পৃথিবীর মানে আর্থের অভিকর্ষ ত্বরণ কত দেওয়া আছে, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং মুক্তিবেগ 11.2 কিলোমিটার পার সেকেন্ড। মুক্তিবেগ BE, স্কেপ ভেলোসিটি 11.2 কিলোমিটার, মিটার নিলে 1000 দিয়ে গুণ করে দাও, এত মিটার পার সেকেন্ড। ওই গ্রহের পৃষ্ঠ হইতে একটি কৃত্রিম উপগ্রহ, এই গ্রহের পৃষ্ঠ হইতে একটা কৃত্রিম উপগ্রহের ছবি আঁকো। এটা একটা কৃত্রিম উপগ্রহ, এত বেগে খাড়া উপর দিকে নিক্ষেপ করা হলো। তাহলে এইটাকে বেগে কত বেগে নিক্ষেপ করা হয়েছে, ভি এর মান ধরো 2.5 ইন্টু 10⁴ মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপর দিকে নিক্ষেপ করা হলো। এখন দেখো গতি কি বলছে, গ্রহটির পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ নির্ণয় করো। এই গ্রহটার পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ আমাদের নির্ণয় করতে হবে। আমরা জানি অভিকর্ষ ত্বরণ G কত, GM/r², মানে এই দূরত্ব স্কোয়ার। দূরত্ব কত, r²। এখন G থাকলো, দেখো M এর মান কত, 64 ME, আর R এর মান হলো কত, 9RE হোল স্কোয়ার। তাহলে কি দাঁড়ালো, 64 9 নং 81 ইন্টু GME/RE স্কোয়ার ইকুয়াল টু 64 ডিভাইডেড বাই 81 আর GM/r², কার, পৃথিবীর অভিকর্ষ ত্বরণের সমীকরণ এটা। তাহলে আমরা জানি পৃথিবীর অভিকর্ষ ত্বরণ কত, 9.8, এই যেখানে দেওয়া ছিল। এটাকে ক্যালকুলেটর করলে কত আসে, 7.743 এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হলো আমাদের গয়ের অ্যান্সার। ঘ প্রশ্ন বলছে কৃত্রিম উপগ্রহটির চূড়ান্ত পরিণতি কি হবে, গাণিতিকভাবে সিদ্ধান্ত দাও। তাহলে এই গ্রহটার মুক্তিবেগ আমরা কি লিখব, যেহেতু পৃথিবীর মুক্তিবেগ দেওয়া আছে এত BE, তাহলে এই গ্রহের মুক্তিবেগ লিখি আমরা BE প্রাইম। আর মুক্তিবেগের সূত্র আমরা সবাই জানি √2gm/r, 2gm/r ইকুয়াল টু √2g। এই m এর মান কত, এখানে দেওয়া আছে কত, 64 ME, 64 ME। আর এর মান দেওয়া আছে কত, এই যে খেয়াল করো, 9RE ইকুয়াল টু এই 64 মানে 64 রুটের ভিতরতে বেরলে 8 8 64, 8 আর 9 যদি রুটের ভিতরতে বের হয় কত, 3 3 9, এটা বের করে দিলাম। তাহলে থাকলো কি আমাদের 2gme/re ইকুয়াল টু 8/3 আর 2gm/r, কার, পৃথিবীর মুক্তিবেগ VE ইকুয়াল টু 8 ডিভাইডেড বাই 3 আর B এর মান দেওয়া আছে কত, 11.2 কিলোমিটারকে আমরা মিটার নিয়ে গেলাম না, এ দেখো কত, 11.2 কিলোমিটার পার সেকেন্ড। তাহলে আমরা এটারে মিটারে না নিয়ে কিলোমিটার রাখি, তাহলে 11.2 কিলোমিটার পার
সেকেন্ড। তাহলে ক্যালকুলেটর করলে কত হয়, 2987 কিলোমিটার পার। আবার ভিই প্রাইম বাই √2, এটার কি পাওয়া যায় দেখো তো, ভি প্রাইম মানে কত, 29.87 বাই √2। এটারে ক্যালকুলেটারে করলে পাওয়া যায় 2112 কিলোমিটার পার সেকেন্ড। এখানে ওই গ্রহ থেকে একটি কৃত্রিম উপগ্রহের বেগ কত, এত। এখানে ভি ইকুয়াল টু কত, 2.5 10⁴ এটা লেখা থাকে 10 × 10⁻³ মিটার পার সেকেন্ড ইকুয়াল টু 2.5 কে 10 দ্বারা গুণ করলে কত, 25, আর 10⁻³ মিটার পার সেকেন্ডকে লেখা যায় কিলোমিটার পার সেকেন্ড। যেহেতু এ দেখো বি এর মান কত 25 আর বি প্রাইমের কত 29.87, আমরা বলতে পারি বি এর থেকে বড় কি বিই প্রাইম। অর্থাৎ নিক্ষেপণ বেগ মুক্তিবেগ অপেক্ষা কম, কিন্তু ভি এর মান কত 25 আর বি প্রাইম বাই √2 কত 21.12, তার মানে এই বি এর মানটা এটা থেকে বড়, কত বি প্রাইম বাই √2 থেকে বড়। তাই কৃত্রিম উপগ্রহটি পৃথিবীকে একটি ফোকাসে রেখে উপবৃত্তাকার কক্ষপথে প্রদক্ষিণ করবে। এটা হলো আমাদের ঘয়ের অ্যান্সার।